বর্তমান। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিছবি দেখে তাসফির চল শক্ত হয়ে এলো। শাওয়ারের ঠান্ডা পানিও তার ভেতরে সেই পুরনো দহন নেভাতে পারেনি। তলে দিয়ে চুল মুছতে মুছতে সেই বেডরুমে ফিরে এলো। রুমের ঝলমলে আলোয় ডেজি তখনও অভাবেই কুঁকড়ে শুয়ে আছে। তার আলো থালো চুলগুলো বিছানায় ছড়িয়ে আছে, চোখ দুটো ফোলা। তাসিফ ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার কিনারে বসলো। অতীতের সেই অক্ষম শব্দটা এখনো তার কানে বাজছে। রুষা তাকে পঙ্গু করতে চেয়েছিল, তার পৌরুষত্বকে সমাজের সামনে নগ্ন করতে চেয়েছিল। কিন্তু আজ তাসিফ চৌধুরী অন্য মানুষ। সে ডেজির থুতনিটা শক্ত করে উঁচিয়ে ধরল। ডেজি যন্ত্রণায় চোখ মেলল, কিন্তু তার চোখে এখন আর ভয় নেই, আছে এক জমাট বদ্ধ ঘৃণা। কেউ আমাকে অক্ষম বলেছিল ডেইজি, তাসিফ ফিসফিস করে বলল, তার কণ্ঠস্বর সাপের মতো শীতল। সে ভেবেছিল আমাকে ভেঙে গুঁড়িয়ে দেবে, কিন্তু দেখো আজ আমি কতটা সক্ষম। তোমাকে আমি ছিঁড়ে ফেলতে পারি, তোমাকে আমি পায়ের নিচে পিষে ফেলতে পারি, আর তুমি তুমি শুধু নিঃশব্দে সহ্য করবে। ডেজে অবজ্ঞার হাসি হাসলো। ফাটা ঠোঁট দিয়ে রক্ত ঝরছে, তবুও সে হাসলো। আপনি সক্ষম নন তাসিফ চৌধুরী। আজ জোর করে আমার কাছ থেকে সক্ষমতার সার্টিফিকেট চাইছেন। একজন প্রকৃত পুরুষকে জোর করতে হয় না। আর আপনি আপনি তো মানসিকভাবে বিকলাঙ্গ। তাসিফের চোখে আগুন জ্বলে উঠল। সে এক ঝটকায় ডেজিকে নিজের কাছে টেনে নিল। তার হাতের মুঠোয় ডেজির সরু বাহুটা যেন মরমর করে উঠল। মুখ সামলে ডেইজি, তোমার এই ধারালো জিভ আমি টেনে ছিঁড়ে নিতে পারি। মনে রেখো, তোমার বাবার হার্টবিট এখনো আমার টাকার উপর নির্ভর করছে। তুমি যদি কাল সকালে সূর্য দেখতে চাও, তবে নিজের এই দম্ভটা বিসর্জন দাও। ডেজি কোনো উত্তর দিল না। সে জানে তাসিফকে উত্তেজিত করলে ফলাফল তার শরীরের ওপর দিয়েই যাবে। সে কেবল পাথরের মতো তাকিয়ে রইল, তবে মনে মনে তীব্র ঘৃণা অনুভব করলো তার প্রতি। তাসিফ ডেজিকে বিছানায় ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি থেকে নিজের পোশাক বের করে গায়ে জড়িয়ে নিল। আজ থেকে এই রিসোর্টে তুমি কোনো মেহমান নও। তুমি আমার সেই ট্রফি, যাকে আমি প্রতিদিন জয় করব। আজ রাতে তোমাকে এক নতুন সাজে দেখতে চাই। ড্রেসিং টেবিলে রাখা আছে তোমার জন্য উপহার। যদি দেখি তুমি পরোনি, তবে কাল সকালে তোমার বাবার অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার ব্যবস্থা হবে। তাসিফ গট গট করে ঘর থেকে বেরিয়ে গেল। দরজাটা বাইরে থেকে ক্লিক শব্দে বন্ধ হয়ে গেল। ডেজি একা অন্ধকার ঘরে পড়ে রইল। সে উঠে বসলো, শরীরে অসহ্য যন্ত্রণা। সে ড্রেসিং টেবিলের দিকে তাকালো। সেখানে রাখা আছে একটা স্বচ্ছ লাল শাড়ি আর এক জোড়া হীরার চুড়ি। ডেইজি নূপুরের শব্দ শুনতে পেল, তার নিজের পায়ের সেই শিকল নূপুর। সে বুঝতে পারল তাসিফ তাকে শুধু সরিয়ে দিয়ে নয়, মানসিকভাবেও শেষ করতে চাই। সে রুষাকে হারায়নি। সে রুষার ওপর প্রতিশোধ নিতে ডেইজিকে বলির পাঠা বানিয়েছে। ডেইজি জানালার কাছে গিয়ে দাঁড়ালো। আজকের রাতটা যেন তাসিফের জীবনের শেষ রাত হয়, সেই পরিকল্পনা করতে লাগলো। রিসোর্টের গেটের সামনে রেহানের গাড়ি এসে থেমেছে। তার চোখের দৃষ্টিতে খুনের নেশা। সে জানে আজ তাকে হয়তো তাসিফের সাথে মরণপণ লড়াই করতে হবে। তাসিফ রিসোর্টের গেট দিয়ে বের হওয়ার জন্য নিজের ল্যান্ড ক্রুজারটা স্টার্ট দিতেই দেখলো বিশাল গেটের ঠিক সামনে একটা গাড়ি আড়াআড়িভাবে দাঁড়িয়ে, তার পথ আগলে আছে। তাসিফ বিরক্তিতে কপালে ভাঁজ ফেলল। এই রিসোর্টের ঠিকানা বাইরের কারোর জানার কথা নয়। সে হর্ন দিল, কিন্তু সামনের গাড়িটা নড়ল না। তাসিফ গাড়ি থেকে নেমে এলো। তার পরনে কালো শার্ট, হাতা গোটানো, চোখে মুখে সেই চিরচেনা উদ্ধত ভাব। সামনের গাড়ি থেকে নেমে এলো রেহান। তার পরনে খুব সাধারণ একটা ফর্মাল শার্ট, কিন্তু চোখের দৃষ্টিতে এমন এক তীক্ষ্ণতা যা দেখে তাসিফ এক মুহূর্তের জন্য থমকে গেল। রেহান সরাসরি তাসিফের সামনে গিয়ে দাঁড়ালো। কোনো ভূমিকা নেই, কোনো ভীতি নেই। ডেইজি কোথায়? রেহানের কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে বজ্রের মতো দীর্ঘতা। তাসিফ এক মুহূর্ত রেহানকে আপাদমস্তক দেখল। সে চেনে না এ লোকটাকে, তবে ডেইজির পরিচিত এতটুকু বুঝতে পারছে। কে আপনি? আমি ডেইজির টিচার। তাসিফের ঠোঁটের কোণে এক তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। সে পকেট থেকে সিগারেট বের করে ধরালো, তারপর ধোঁয়া ছেড়ে বলল, ওয়াও, ডেইজির প্রফেসর সাহেব দেখি এখানে পৌঁছে গেছে। তা অনেক কাঠখড় পুড়িয়েছেন বুঝি এই ঠিকানা বের করতে, কিন্তু মিছে কষ্ট করলেন। ডেইজি এখানে খুব ভালো আছে, আমার যত্নে আছে। রেহানের চল শক্ত হয়ে এলো। সে এক পায়ে এগিয়ে গিয়ে বলল, যত্ন আর জিম্মি করার মধ্যে পার্থক্য আমি বুঝি তাসিফ চৌধুরী। আপনি ওর বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে ওকে এখানে আটকে রেখেছেন। এটা অপরাধ। আমি ডেইজিকে নিতে এসেছি। তাসিফ এবার হো হো করে হেসে উঠল। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু উপহাস। সে সিগারেটের ছাই ঝেড়ে বলল, নিতে এসেছেন? কিসে কিসে করে?
ওই গাড়িতে, নাকি আপনার মাস্টারির নীতিবাক্য দিয়ে ওকে উদ্ধার করবেন? ডেজি এখন আর আপনার ছাত্রী নেই, মিস্টার রেহান। ও এখন আমার ব্যক্তিগত সম্পত্তি। ও আমার শয্যা সঙ্গিনী। আপনি কি সেই ডেজিকে ফিরে নিতে চান যে প্রতি রাতে আমার কাছে সমর্পিত হয়? রেহান আর সহ্য করতে পারল না। তাসিফের ওই নোংরা কথাগুলো শোনার পর তার মাথার রক্ত চড়ে গেল। সে তাসিফের কলার চেপে ধরলেন। আপনার মতো পিশাচের মুখে এই কথা মানায় তাসিফ চৌধুরী? আপনি ডেজিকে কলঙ্কিত করতে পারেন, কিন্তু ওর পবিত্রতা কেড়ে নেওয়ার ক্ষমতা আপনার নেই। আমি ওকে এখান থেকে আজ নিয়েই যাব। তাসিফ শান্তভাবে রেহানের হাতটা নিজের কলার থেকে সরিয়ে দিল। তার চোখে কোনো যেন এখন খুনের নেশা। সে নিচু সরে বলল, মিস্টার রেহান, আপনি ভুল জায়গায় বীরত্ব দেখাতে এসেছেন। আমি চাইলে এখানেই আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি চাই আপনি দেখুন আপনার সেই প্রিয় ছাত্রী কীভাবে স্বেচ্ছায় আমার কাছে ধরা দেয়। যে এখান থেকে কোথাও যাবে না, কারণ ও জানে ও এক পা বাইরে দিলে ওর বাবার লাশটা এই রিসোর্টের সামনেই এসে পড়বে। রেহান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাসিফের এই চরম নিষ্ঠুরতা তাকে মুহূর্তের জন্য বাক্য হারা করে দিল। তাসিফ তার গাড়িতে গিয়ে বসল এবং জানালা দিয়ে মাথা বের করে বলল, গেট থেকে গাড়িটা সরান, নইলে আমার গার্ডরা আপনার এই গাড়িটা দুমড়ে মুচড়ে দেবে। আর হ্যাঁ, ডেজির মায়া ছাড়ুন, ও এখন শুধু তাসিফ চৌধুরীর। রেহান গাড়ি সরালো ঠিকই, তবে মনে মনে ভাবল, তাসিফ চৌধুরী, আপনি শুধু ক্ষমতা দেখেছেন, এবার একজন প্রেমিকের জেদ দেখবেন। ডেজিকে উদ্ধার না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। ওকে আমি নতুন জীবন দেবই। হাসপাতালে সেই ভিআইপি কেবিনে 2 দিন কেটে গেছে। ডেজির বাবার শরীর এখন কিছুটা স্থিতিশীল হলেও মনের ভিতরের ঝড়টা থামেনি। নুরুল আহমেদ এখন পুরোপুরি জ্ঞান ফিরে পেয়েছেন, কিন্তু তার দু চোখ সারাক্ষণ দরজার দিকে নিবদ্ধ থাকে। তিনি জানেন তার এই নতুন জীবন ডেজির হাসির বিনিময়ে কেনা। কেবিনের সোফায় বসে রহিমা আহমেদ এখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নতুন হীরের নাকফুলটা পরখ করছেন। তার চেহারায় কোনো উদ্বেগ নেই, বরং এক ধরনের বিলাসিতা ছাপে স্পষ্ট। নুরুল আহমেদ খুব কষ্টে পাশ ফিরে রহিমাকে ডাকলেন। রহিমা, ডেজি কি এসেছিল? আজ 2 দিন হলো মেয়েটার দেখা নেই। রহিমা আয়না থেকে চোখ না সরিয়ে উত্তর দিলেন, আহা, ডেজি এখন বড় মানুষের খাস মেহমান। সে কি আর আপনার মতো রুগীর পাশে বসে সময় নষ্ট করবে? সে এখন তাসিফ সাহেবের রিসর্টের রাজার হালে আছে। আপনাকে তো বাঁচিয়েই দিয়েছে, এখন অন্তত ওর ক্যারিয়ারটা নিয়ে ওকে থাকতে দিন। নুরুল আহমেদের বুকটা ফেটে যাচ্ছে। তিনি ধীর স্বরে বললেন, ক্যারিয়ার? তুমি একে ক্যারিয়ার বলছো? রহিমা, আমার মেয়েটা নিজের ইজ্জত বন্ধক দিয়ে আমাকে বাঁচালো, আর তুমি ওর টাকা দিয়ে গয়না গড়ছো। আমি তো অপারেশন থিয়েটারেই মরে যেতে পারতাম। রহিমা এবার ঘুরে দাঁড়িয়ে মুখ ঝামটা দিয়ে উঠলেন, মরলে তো সবাই বাঁচত। এখন বেঁচে আছেন যখন তখন চুপচাপ দামি ওষুধ খান আর আরাম করুন। তাসিফ চৌধুরী মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠাচ্ছে। ডেজি তো আর সাধারণ মেয়ে নেই, ও এখন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী প্রিয়তমা। লোকে যাই বলুক, আমাদের তো দিন ফিরেছে। নুরুল আহমেদ আর কিছু বললেন না। তিনি শুধু ডেজির কথা ভাবছেন। সেই ছোটবেলা থেকে বড় করা মায়াবী মেয়েটা আজ কোথায় কোন যন্ত্রণার আছে তা ভেবে তার দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়েছে। তিনি মনে মনে বললেন, মারে, তুই এই পাপী বাবার জন্য নিজেকে নরকে ঠেলে দিলি। আমি কেমন করে এই ঋণ শোধ করব? কেবিনে তখন নার্স ঢুকলো নতুন ইঞ্জেকশন নিয়ে। নুরুল আহমেদের যন্ত্রের মতো হাতটা বাড়িয়ে দিলেন। তার শরীর বাঁচলেও আত্মাটা যেন ডেইজির শোকে মরে গেছে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।